নমস্কার। গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আহ্বান গল্পটি আমরা সবাই শুনব। আজ অন্তিম পর্ব। একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে কিন্তু চায় না, কখনো বলে না পয়সা দাও কি অমুক দাও, বরং তার উল্টো, শুধু যেন বুড়ি দিতেই আসে। একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে। তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি, স্টোভ ধরিয়ে ঘরে চা নিজেই করছি। পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি। বুড়ি লাঠি ঠুক ঠুক করতে করতে এসে হাজির। বাইরে দাঁড়িয়ে ডাক দিল, অমর গোপাল, গোপাল রে। হঠাৎ আমার লজ্জা করতে লাগলো। কলকাতার বন্ধু বান্ধবদের সামনে ও আজ না এলেই পারত ছাই। ভালো বিপদ হয়েছে। অমর গোপাল, ঘরে আছিস নাকি? ঈষৎ বিরক্তির সুরেই উত্তর দিলাম, হ্যাঁ। কেন বুড়ি? এলাম, বলি যাই গোপালকে দেখে আসি একবার। বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করল, ও কে হে? চাপা দেবার চেষ্টা করে আমি বললাম, ও এমনি গাঁয়ের লোক। আরেকজন বললে, তোমার ডাকনাম কি গোপাল নাকি হে গ্রামের নাম? আমি বললাম, হ্যাঁ, মানে ওই আর কি। বুড়ি বললে, কাল রাত্রিরে কি গরম পড়ল গোপাল, ঘুমোতে পেরেছিলি কাল? মুই তো চোখ বুঝিনি রে, সারাটা রাত আমি জেগেই কাটাইলাম। বেশ বেশ, এ তো যেন বেশ ভালো বিপদেই পড়া গেল সকালবেলা। আজ না এলে কি চলতো না বুড়ির? বন্ধুটি পুনরায় বলল, ও গোপাল বলছে, তোমাকেই তো ডাকছে হে, সাড়া দাও। আমি বললাম, হ্যাঁ, আমাকেই তো বলছে। হ্যাঁ হ্যাঁ। কথা শেষ করে ঈষৎ হেসে মাথার দিকে দুটো আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম, মাথাটা একটু। বন্ধুটি বললেন, ও। কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও স্তোত্রবাক্য প্রয়োগ করার চেষ্টা করে না, তেমনি সুরে আমি বলি, আজ যাও বুড়ি, আজকে আমি বড় ব্যস্ত আছি, বুঝলে? কলকাতার বন্ধুরা সব এসেছে তো। হ্যাঁ, আজকে আর কথা হবে না। ফল সুবিধাজনক হলো না। বুড়ি একগাল হেসে বলল, আজ কি এনেছি গোপাল জানো? আয় আয় দিকি গোপাল, দেখে যা। এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পুঁটলি লুকিয়ে রেখেছে। সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বলল, সেই যে মেয়েটা মোরে মা বলে, সে দুটো চিড়ে কুটলো। আমি বললাম, ও কি কুটছিস? ও বললে, কামিনী সরু ধানের ভালো চিড়ে, তোমার গোপালের জন্যে দুটি নিয়ে যাও কাল। আমার মনটা বড় খুশি হলো রে গোপাল। তা সেও আসছে, সেও তোমারে দেখিতে চায়। বড় দুঃখী কাঙাল মেয়েটা, ধান ভেনে চিড়ে কুটে একরকম করে চালাচ্ছে। একা রামে রক্ষে নেই। বুড়ির কথা শেষ হতে না হতে দেখি একটি আধফর্সা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকেই আসছে। আরও বিপদে পড়লাম এই জন্যে যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাইকেও এইদিকে আসতে দেখা গেল। সর্বনাশ! তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিঁড়ে বা খাবার জিনিস আমি খাই, তাহলেই তো এ পাড়াগায় হয়েছে আর কি। চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে, এ কথা কি তিনি বিশ্বাস করবেন? আজ দুধ, কাল চিঁড়ে। রুক্ষ সুরেই আমি বললাম, এখন যাও না বুড়ি, দেখছো তো আমি ব্যস্ত আছি। চিঁড়ে কটা নেবার
একটা কিছু দে বাবা। ওসব এখন নিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ পরে হবে, এখন যাও, যাও বুড়ি যাও। বুড়ি না একটু অবাক হয়ে বলল, তা চিঁড়ে কর্তা? খুড়োমশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে। হাত নেড়ে নেড়ে বিভিন্ন ভঙ্গিতে আমি বুড়ির দিকে তাকিয়ে তাকে নির্দেশ দিচ্ছি, নিয়ে যাও নিয়ে যাও। কিন্তু বুড়ি কিছু শোনেই না। ভালো জ্বালায় পড়লাম। খুড়োমশাই বললেন, কি ওতে? কি বলছে জমিরের স্ত্রী? কিছু না খুড়েমশাই। আরে কিছু না, ওই বিক্রি করতে এসেছে। বুড়ি যাও না এখন। ভগবান জানেন বুড়ি আমার কাছে চিঁড়ের বদলে পয়সা নিতে আসেনি, কিন্তু তবু আমাকে মিথ্যে বলতে হলো। খুড়েমশাই বললেন, তোমার এখানে ওর বড্ড যাতায়াত আছে দেখছি। কথাটা চাপা দেবার জন্যে বললাম, আমার এই বন্ধুরা একদিন মাছ ধরার কথা বলছিল, তা ভাদুড়িদের পুকুরে কি সুবিধে হবে? পুনরায় গ্রামে এলাম মাস 5-6 পরে, আশ্বিন মাসের শেষে। কয়েকদিন পরে ঘরে বসে আছি। বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞেস করছে, বাবু ঘরে আছেন গা? বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি। আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বলল, বাবু কবে এসেছেন? দিন 5-6 হলো। কিন্তু কেন? আমিও তাই শুনলাম। বলি একবার যাই, আমার সেই মা পেটিয়ে দিলে, বললে দেখে এসো। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো। তিনার তো বড্ড অসুখ, এবার বোধহয় আর বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধায়। আমি বলি তিনি কলকাতায় চাকরি করেন, সব সময় কি আসতে পারেন? কি মায়া আপনার ওপর! আর জন্মে বোধহয় পেটে ধরেছিল, এ জন্মে তাই এত টান। একবার দেখে আসুন না বাবু, বড্ড খুশি হবে বুড়ি। তাহলে উদাসীনভাবে আমি বললাম, ও। মন তখন অন্য চিন্তায় আমার বিব্রত। এবার কাউন্সিল ইলেকশনে 2 বন্ধুর পক্ষ থেকে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করার গুরু ভার আমি নিয়ে এসেছি। কাল থেকেই বেরুতে হবে, ওদের মোটর আসবে। কিভাবে কি করা যায় সে কথাই চিন্তা করছিলাম। কোথায় কোন বুড়ি অসুখ হয়ে আছে ওসব দেখবার সময় আছে আমার? স্ত্রীলোকটি আবার বলল, ও বেলা যাবেন বাবু? আচ্ছা আচ্ছা, তা এখন বলতে পারছি না, দেখব। স্ত্রীলোকটি অনুনয় সুরে বলল, একবার যাবেন বাবু ও বেলা, হয়তো বুড়ি বেঁচে থাকবে না আর বেশি দিন। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে পেলাম বুড়িকে। খুব উঁচু দাওয়া, সেকালে প্রণালীতে তৈরি 5 চালা ঘর। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল। তখন যে এদের অবস্থা ভালো ছিল তা ওই 5 চালা ঘর দেখলেই বোঝা যায়। বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এই ঘর তৈরি হয়েছে। এই প্রশস্ত 5 চালা ঘরটাই তার নিদর্শন। কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন। খড় উড়ে পড়েছে, চাল ভেঙে গেছে, মাটির দাওয়ায় নানা স্থানে ভেঙে পড়েছে। বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের ওপর, মাথায় তেলচিটে মলিন বালিশ। বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল। আমায় দেখে বুড়িকে বললে, ও মা, মাগো, কে এসেছে দেখো মা, ও মা দেখো, চিনতে পারো মা? আমি খেয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলে, পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না উঠো না, ও কি উঠছ কেন? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বললে, ভালো আছিস তো মোর গোপাল? বসতে দে, ওরে মেয়ে, গোপালকে বসতে দে। গোপাল বস বাবা। আমি বললাম, বসার দরকার নেই, ব্যস্ত হইও না বুড়ি, থাক থাক। তার মেয়েকে বলল,
আরে ওখানা কেন দিচ্ছিস? গোপালের ওই খাজুরের চাটাইখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগ সরে বলতে লাগলো, তোর জন্যই খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেছিলাম, ওখানা পুরানো হয়ে ভেঙে গেছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে আসলি না। আমি বললাম, আচ্ছা চুপ করে শুয়ে থাকো, ব্যস্ত হয়েও না। ইতিমধ্যে পাড়ার অনেক লোক এসে জড়ো হলো। আমি এসেছি দেখে কেউ কেউ বলল, বুড়ি কেবল আপনার কথা বলে বাবু, আপনাকে দেখার বড় ইচ্ছে, বুড়ি বোধহয় আর বাঁচবে না। বুড়ি দু চোখ বেয়ে জল পড়ছে গড়িয়ে আমায় বললে, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস বাবা। পাশের লোককে জিজ্ঞাসা করলাম, সে কি? পাশের লোকটি বলল, জানেন না বাবু, মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয়। ও বুঝেছি বুঝেছি। আমাকে পেয়ে বুড়ি খুব খুশি, কত কি বলতে লাগলো। ওর নাত জামাই লোক কেমন খারাপ, এমন যে অসুখ একবার চোখ দিয়ে দেখেও যায় না। ঘর তা 10 বছর খড় পড়েনি চালে, পচে গলে গিয়ে পুরনো খড় সব বেরিয়ে যাচ্ছে। নাত জামাইকে বলেছিল, সে জবাব দিয়েছে, অত বড় হাতি ঘর আমি ছাইতে পারবো না, পাশে একটা ছোট কুঁড়ে যদি বলো তো বেঁধে দিই। বুড়ি চোখের জল মুছে বলল, তা থাকতে পারি। হ্যাঁ বাবা, কি নোকের পরিবার আমি, আজই না হয় কপাল পুড়েছে, তা বলে কুঁড়ে ঘরে থাকতে পারি মুই? সান্ত্বনা দেবার সুরে বললাম, কথা তো ঠিকই, বলো তুই বল গোপাল, আমি কি করি? ঘাড় নেড়ে আবার বলি, সত্যিই তো। আজও সে চালাঘর, সেই ম্লান সন্ধ্যা, ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ছে। ছ্যাঁচতলার একটা শীর্ণ লাউ গাছ, পেছনে কয়েক ঝাড় বাঁশ, এক আধটা খেকি কুকুরের আওয়াজ পাড়ায়। শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে। কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে দাওয়ায় ছেঁচতলায় দাঁড়িয়ে আছে। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু টাকা দিয়ে এলাম, পথ্য ও ফলের জন্য। হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে বুড়ি আর উঠবে না। বুড়ি কিন্তু সে যাত্রা দেখলাম ধীরে ধীরে উঠল, সেরে উঠল, দিব্যি সেরে উঠল। আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে দেখাও করে গেল, বসে বসে আপনার মনে কত কি বকে, তারপর চলে আসে। বছর দুই এইভাবেই কাটল। এই 2 বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে, বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই। অসুখটা থেকে উঠে বড় দুর্বল হয়ে পড়েছিল, সেই দুর্বলতা ওরা আর সারল না। একদিন এইভাবেই বুড়ি হঠাৎ বলল, গোপাল, তুই বিয়ে করলি নে কেন রে এখনো? আমি মজা করে বললাম, মেয়ে পাওয়া যায় না, বয়স হয়ে গিয়েছে। কিচ্ছু বয়স হয়নি, কাঁচা ছেলে তুই। ওই মুখুজ্জিদের বাড়ি এক বড় মেয়ে আছে, তোর মিল হবে, বলে দেখবো একবার। আমার ঘটকালি করার লোকের যখন দরকার হবে তখন আমি তোমাকে ডেকে পাঠাবো, বুঝলে বুড়ি? কিন্তু বুড়ি আমার কথা শোনে না। একদিন মুখুজ্জে বাড়ির নড়ু আমাকে ডেকে বলে, ওহে একটা কথা বলি, আজ জমির করাতির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি, গোপালের সঙ্গে তোমাদের পুঁটির বিয়ে দাও। মেয়েরা তো অবাক, গোপালকে শেষে জানা গেল গোপাল মানে তুমি। ওরা তো শুনে আশ্চর্য। তা তুমি কিছু বলেছিলে নাকি এ সম্বন্ধে? আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম। বললাম, সে কি কথা? কখনো না। তুমি কি বিশ্বাস করো যে আমি এমন কথা বলতে পারি? নড়ু বলে, না না, বিশ্বাস অবশ্যই আমিও করিনি। যাই হোক, যদি কিছু বলেও থাকো বুড়িকে, বারণ করে দেবে,
আর যেন না বলে। গ্রাম ভালো নয়, ও নিয়ে মেয়েটার নামে নানা কথা রটারটি করবে। আমি বললাম, নিশ্চয়ই, তুমি বিশ্বাস করো ভাই, আমি এর বিন্দু বিসর্গ জানি না। বুড়ি তার পরদিন যেমন সকালে এসেছে বকল মোকে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে? ঘটকালি কি তাকে কেউ করতে বলেছে? গাঁয়ে এই নিয়ে শেষে একটা কথা উঠবে, পাড়া গাঁ জায়গা খারাপ, তুমি বাপু এখানে আর এসো না। বুড়ি ফ্যাল ফ্যাল চোখে চেয়ে বললে, বকিস নে অগোপাল, মোরে বকিস নে। তা তুই ও মেয়েটারে বিয়ে না করিস, অন্য কোনো মেয়ে বিয়ে কর। পুটিরে তোর পছন্দ হয়নি, তাই না রে? ধমকে উঠে বললাম, আবার ওই সব কথা? নিতান্ত সরলা সেকেলে বুড়ি কিছু বোঝেও না। সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হলো। বুড়ির ওপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি না, পাছে বুড়ি এসে জ্বালাতন করে। 10-12 দিন পরে একদিন ঘুমিয়ে সবে উঠেছি, বাইরে বুড়ির গলা শোনা গেল, মোর গোপাল, গোপাল, গোপাল রে। ঘর থেকে বেরিয়ে এসে বললাম, কি কি হয়েছে, আবার কেন এসেছো? একটা বাতাবি লেবু নিয়ে এসছিলাম তোর জন্যে। দরকার নেই বাতাবি লেবু, যাও তো এখন। বিরক্তি নিতান্ত অকারণ নয়। মাত্র 4-5 দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি খুড়ো আমাকে 2 কথা শুনিয়ে দিয়েছে। বছরখানেক আর আমি গ্রামে যাইনি এরপর, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে ফিরে কলকাতায় এসে দেখি তখনও 1-2 ছুটি হাতে আছে। তখন ভাবলাম, যাই 2 দিন একটু গ্রাম থেকেই ঘুরে আসি। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বললে, ও মা, আজই তুমি এলে বাবা ঠাকুর? সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলে যে কতবার। ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো। বাবু এছেন, সাহায্য করুন কাফনের কাপড় কিনতে। যা দাম কাপড় চোপড়ের! আমার মনে পড়ল বুড়ি বলেছিল সেই একদিন, আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিবি বাবা। ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমাকে কিভাবে আহ্বান করে এনেছে, আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। কাপড় কেনার টাকা আমি দিলাম নাত জামাইয়ের হাতে। মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বলে গেল নাত জামাই। বেলা 12টা আন্দাজ হবে ওই সময়। শরতের কটুক্তিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাললতা দোলানো একটা প্রাচীন ভিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শঙ্কুর মিয়া, নাসার, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। প্রবীণ শুকুর মিয়া আমাকে দেখে বললে, এই যে বাবা ঠাকুর, এসো, তামুক খাবা? বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে? তুমি তো জানতে না, তোমায় যে সে বড্ড ভালোবাসত। তোমার কাছে কাফনের কাপড় নিয়ে তবে ওর প্রাণ ঠান্ডা হলো। খাও, তামুক খাও। একটা গরুর গাড়ির পুরনো কাঠামোর ওপর বৃদ্ধাকে কাঁথা মুড়ি দিয়ে শুইয়ে রেখেছে। 2 জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর। শুকুর মিয়া বললে, দাও বাবা ঠাকুর, তুমিও দাও, তুমি দিলে ওই প্রাণ ঠান্ডা হবে। দিলাম 1 কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও যেন বেঁচে থাকলে বলে উঠত, অমর গোপাল, তুই এসছিস, আমার বড় ভালো লাগলো রে। ওমর গোপাল, গোপাল রে, ও আমার গোপাল। বড় সুন্দর গল্পটি। হয়তো এত সুন্দর লেখা বিভূতিভূষণের লেখা কলম থেকেই আমরা পাই। কি সুন্দর অনুভূতি,
কি ভালোবাসা! ভালোবাসা কোনো ধর্ম দেখে না, জাত দেখে না, বর্ণ দেখে না, তাই না? বন্ধুরা, কেমন লাগলো আপনাদের গল্পটি? যদি ভালো লেগে থাকে আমাকে একটু জানিয়ে যাবেন, আমার ভালো লাগবে। আর গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করার একান্ত অনুরোধ রইল। রাখবেন তো? সবাই খুব ভালো থাকুন। নমস্কার।